ফিল্মোলজি প্রেজেন্টিং প্যাসেঞ্জার্স। সায়েন্স ফিকশন মুভি লাভারদের জন্য এই মুভিটি। আপনি যদি সায়েন্স ফিকশন মুভি লাভার হন তাহলে এই মুভিটি অবশ্যই আপনার ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। একটি স্পেসশিপ দেখানোর মাধ্যমে মুভির কাহিনী শুরু হয়। ওই স্পেসশিপটি অন্য একটি গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই স্পেসশিপের নাম হলো দ্য স্টারশিপ অ্যাভালন। পৃথিবী থেকে অনেক দূরে অন্য একটি গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্যে এই স্পেসশিপটি যাত্রা করেছিল। এটি একটি অটোপাইলট স্পেসশিপ, যার মানে এটি চালানোর জন্য আলাদা কোনো পাইলটের দরকার নেই। এটা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এই স্পেসশিপে 258 জন ক্রু মেম্বার এবং 5000 জন প্যাসেঞ্জার রয়েছে। হঠাৎ স্পেসশিপটি মহাকাশে পাথর জাতীয় কোনো জিনিসের সাথে ধাক্কা খায়, কিন্তু এতে স্পেসশিপের কোনো ক্ষতি হয় না। জাস্ট সামান্য সময়ের জন্য লাইট নিভে যায়। এই স্পেসশিপে যতজন লোক রয়েছে তারা সবাই স্লিপিং চেম্বারে ঘুমিয়ে রয়েছে। পাথরের সাথে ধাক্কা খাওয়ার ফলে যে সমস্ত ক্ষতি হয়েছিল সেগুলো কম্পিউটার দ্বারা অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয় এবং ঠিক হয়ে যায়। কিন্তু আমরা একটু পরে দেখতে পাই একটা স্লিপিং চেম্বারের ভেতরের ছেলে জেগে উঠেছে। সে স্লিপিং চেম্বার থেকে জেগে উঠে এবং তার সামনে থাকা বড় স্ক্রিনে দেখতে পায় একটি মেয়ে তাকে স্বাগতম জানাচ্ছে। তখন সে তার নাম বলে, তার নাম হলো জিম। তারপর কম্পিউটার তাকে এখানকার রাস্তা বলে দেয়। কম্পিউটার স্ক্রিনে থাকা ওই মেয়েটা বলে, আপনার নাম হলো জিম, আপনি আমাদের স্পেসশিপ মিশনের অংশ এবং একজন প্যাসেঞ্জার। আপনি এবং আপনার সঙ্গের লোকেরা এই স্পেসশিপের মধ্যে প্রায় 120 বছর কাটিয়ে ফেলেছেন এবং আমরা খুব শীঘ্রই নতুন একটা গ্রহ, যার নাম হলো হোমল্যান্ড, সেখানে পৌঁছে যাব। হোমল্যান্ডে যাওয়ার আগেই আপনি জেগে উঠেছেন। তবে এটা কোনো দুঃসংবাদ নয়, বরং আপনি চাইলে এখানকার সমস্ত সুযোগ সুবিধা বুক করতে পারবেন এবং ভালো ভালো খাবার এবং বিনোদন নিতে পারবেন। জিম তার কথা শুনতে থাকে। পরের দিন সকালে আমরা দেখতে পাই জিম ভালো কাপড় চোপড় পরে ওই স্পেসশিপের একটা কক্ষে যায়। ওই কক্ষটি ছিল মূলত একটি হল রুমের মতো, কিন্তু ওখানে যাওয়ার পর সে তার সঙ্গের কাউকেই দেখতে পায় না, অর্থাৎ কোনো প্যাসেঞ্জারকে সে দেখতে পায় না। সে অবাক হয়ে যায়। তারপর সে চারদিকে দৌড়াদৌড়ি করতে থাকে এবং পাইলটের রুমে ঢোকার চেষ্টা করে, যেখানে পাইলট স্লিপিং চেম্বারের মধ্যে রয়েছে। কিন্তু সে পাইলটের কক্ষে ঢুকতে পারে না। অনেক চেষ্টার পরও তাকে ঢুকতে দেওয়া হয় না। এরপর সে অন্যান্য কক্ষ এবং হোল্ড রুম চেক করে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তারপর জিম একটা হলের রুম থেকে মানুষের গলার আওয়াজ শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখতে পায় কম্পিউটার স্ক্রিন থেকে শব্দ আসছিল। কম্পিউটার স্ক্রিন তাকে বলে, তারামণ্ডলে আপনাকে স্বাগত, আপনার জন্য কি করতে পারি? জিম স্ক্রিনকে বলে, আমি এখানে আমার সঙ্গের কাউকে খুঁজে পাচ্ছি না। এর জবাবে ওই কম্পিউটার স্ক্রিন কিংবা মেকানিক্যাল সাউন্ড থেকে কিছুই আসে না, অর্থাৎ জিম তার উত্তর পায় না। তখন সে বলে, এই মুহূর্তে আমরা কোথায় আছি? কম্পিউটার স্ক্রিন থেকে উত্তর আসে, আমরা এখন আমাদের সফরের মধ্যেই রয়েছি এবং আগামী 90 বছরের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এটা শোনার পর সে ভয় পেয়ে যায়। তখন সে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, আমরা ঠিক কত বছর আগে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিলাম? তখন কম্পিউটার স্ক্রিন তাকে জানায়, প্রায় 30 বছর আগে আমরা পৃথিবী থেকে রওনা দিয়েছিলাম। এখন প্রশ্ন হলো, সে যখন ঘুম থেকে উঠেছিল তখন তার সামনে কম্পিউটার স্ক্রিনে থাকা একটি মেয়ে তাকে বলেছিল 120 বছর হয়ে গিয়েছে। এর উত্তর হলো, যখন স্লিপিং চেম্বার থেকে সবাই জেগে উঠবে তখন তাদের সবাইকে যেন 120 বছর হয়ে গিয়েছে এরকম একটি নোটিফিকেশন জানানো হয়। সেটার ব্যবস্থা করে রাখা হয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক কম্পিউটার স্ক্রিনে সেভ করে রাখা ভিডিওর মাধ্যমে তাকে বলা হয়েছিল যে সে 120 বছর পর ঘুম থেকে উঠেছে, কিন্তু আসলে সে মাত্র 30 বছর পর ঘুম থেকে উঠেছে। অর্থাৎ এখনও তার হাতে 90 বছর সময় বাকি আছে। সে অনেক অনেক আগেই ঘুম থেকে জেগে উঠেছে, যেটা একদমই হওয়ার কথা ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সে মাত্র 30 বছর পর একাই ঘুম থেকে জেগে উঠেছে, যেখানে বাকি সব ক্রু মেম্বার এবং প্যাসেঞ্জাররা এখনও স্লিপিং চেম্বারের মধ্যেই ঘুমিয়ে রয়েছে। জিম দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সে কম্পিউটারকে বলে, আমি পৃথিবীতে একটা মেসেজ পাঠাতে চাই এবং সেটা আমি কিভাবে করব আমাকে বলো। কম্পিউটার তাকে মেসেজ পাঠানোর পদ্ধতি বলে দেয় এবং সে সেখানে একটি ভিডিও বার্তা রেকর্ড করে। সে বলে, আমার স্লিপিং চেম্বারের মধ্যে হয়তোবা কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমি মাত্র 30 বছর পর জেগে উঠেছি, অথচ আমার জাগার কথা ছিল 120 বছর পর। তাই আমি এখন জানি না আমি কিভাবে কি করব, আর বাকি 90 বছর কিভাবে আমি এখানে টিকে থাকবো। তাছাড়া আমি এখানে কাউকে খুঁজে পাচ্ছি না যার সাথে কথা বলতে পারবো। এখন কিভাবে আমি স্লিপিং চেম্বারে আবার ঘুমিয়ে পড়ব? কম্পিউটার তাকে জানায়, আপনার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। তখন জিম অনেকটা খুশি হয়, কিন্তু একটু পরে কম্পিউটার তাকে জানায়, আপনার এই মেসেজটি 19 বছর পর পৃথিবীতে গিয়ে পৌঁছাবে এবং 55 বছর পর আপনি রিপ্লাই পাবেন। তখন জিম আবার হতাশ হয়ে যায়।
তখন জিম কম্পিউটার স্ক্রিন ত্যাগ করে স্পেসশিপের অন্য রুমগুলোতে হাঁটতে থাকে। একটা সময় পর সে ওই স্পেসশিপের মধ্যে একটি বার দেখতে পায়, যেখানে একজন বারটেন্ডার রয়েছে। ওই লোকটিকে দেখার পর সে মনে মনে খুশি হয়। তার মনের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। সে সামান্য হলেও তার মনের মধ্যে সাহস পায়। সে ওই লোকের পাশে গিয়ে বসে। লোকটির পাশে গিয়ে সে জানতে পারে ওই লোকটি আসলে কোনো মানুষ নয়, সে একটি রোবট, তবে দেখতে হুবহু মানুষের মতো। ওই রোবটটি বারটেন্ডার হিসেবে রাখা হয়েছে। সে রোবটটিকে বলে আমাদের নতুন গ্রহে যেতে আর কত সময় লাগতে পারে। বারটেন্ডার তাকে বলে 90 বছর লাগবে। তখন সে ওই বারটেন্ডারকে বলে আমাদের নতুন গ্রহে যাওয়ার ঠিক কত আগে সবার ঘুম থেকে জাগা উচিত ছিল। বারটেন্ডার জানায় ঠিক 4 মাস আগে। তখন জিম বলে তাহলে তো আমার জায়গা কোনোভাবেই উচিত হয়নি। পরের দিন আমরা দেখতে পাই জিম কিছু বই নিয়ে পড়াশোনা করছে এবং কিছু মেকানিক্যাল জিনিসপত্র নিয়ে কিছু একটা করছিল। তখন আমরা জানতে পারি সে একজন ইঞ্জিনিয়ার। সে স্লিপিং চেম্বারে আবার নিদ্রায় যাওয়ার জন্য পরিকল্পনা করছিল। সে তার স্লিপিং চেম্বারের মধ্যে প্রবেশ করে। সে ভেবে নিয়েছিল যে সে আবার নিদ্রায় চলে যাবে, কিন্তু এমনটা হয় না, বরং সে ওই স্লিপিং চেম্বারের মধ্যে ফেসে যায়। সে অনেক কষ্ট করে স্লিপিং চেম্বার থেকে বের হয়। যদি সে ঠিকমতো স্লিপিং চেম্বার থেকে বের না হতো অথবা আরেকটু সময় দেরি হতো, তাহলে সে ওই স্লিপিং চেম্বারের মধ্যেই শ্বাসবন্ধ হয়ে মারা যেত। জিম এখন কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে 90 বছর এখানে তার একাকী কাটাতে হবে। তাই সে ওই রুমে যাওয়ার জন্য চেষ্টা করে, যেই রুমে ওই স্পেসশিপের ক্যাপ্টেন এবং বাকি ক্রু মেম্বাররা রয়েছে। সে অনেক চেষ্টা করার পরেও আগের বারের মতো ওই দরজা খুলতে পারে না। ব্যর্থ হয়ে সে ওই বারের মধ্যে আবার ফিরে আসে। সে সেখানে হুইস্কি পান করে। সে ওই বারটেন্ডারকে বলে কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই রয়েছে, যার মাধ্যমে আমি আবারও স্লিপিং চেম্বারে যেতে পারবো। রোবট তাকে জানায় আপনি ঠিক ওই জায়গাতে নেই যেখানে আপনার থাকার কথা ছিল, তাই আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনার লাইফকে এনজয় করার চেষ্টা করুন এবং বাকি দুঃখগুলো ভুলে যান। জিম রোবটটির কথা মনোযোগ দিয়ে শুনছিল। তারপর সে ওই বার ত্যাগ করে এবং স্পেসশিপের একটি বিলাসবহুল রুমের দিকে যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় ওখানকার জিনিসপত্র এবং আসবাবপত্র সবকিছু খুবই বিলাসবহুল এবং সৌন্দর্যে ভরপুর। সেখানে যাওয়ার পর জিম খুব খুশি হয় এবং সেই মোতাবেক তার জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। স্পেসশিপের মধ্যে খাবারের কোনো প্রবলেম ছিল না। তাছাড়া স্পেসশিপের মধ্যে একজন মানুষের বেঁচে থাকার জন্য সব ফ্যাসিলিটি ছিল। তারপর জিম স্পেসশিপের মধ্যে অনেক দিন কাটিয়ে দেয়। তার চুল দাড়ি লম্বা হয়ে যায়। তার চেহারার কিছুটা পরিবর্তন ঘটে। যদিও সে সব কিছু পাচ্ছিল, তারপরেও সে মনের দিক থেকে খুবই অসুখী ছিল এবং সে একাকিত্ব ফিল করছিল। একা থাকার ফলে সে অনেকটা ডিপ্রেসড হয়ে যায়। তার চোখে মুখে ডিপ্রেশনের ছাপ স্পষ্ট বোঝা যায়। সে স্লিপিং চেম্বারের রুমে যায়। সেখানে সে সব মানুষকে নিদ্রায় শায়িত দেখতে পায়। সে যত তাদের দিকে তাকায় ততই নিরাশ হয়ে যায়, কারণ এভাবে একাকী জীবন ধারণ সম্ভব নয়। তারপর সে নিরাশ হয়ে সিদ্ধান্ত নেয় সে স্পেস স্যুট না পরে স্পেসশিপের বাইরে গিয়ে নিজের জান ত্যাগ করবে। সে স্পেসশিপের মেইন গেটের সামনে যায়। সে মেইন গেটের সামনে যাওয়ার পর সুইচ অন করতে যাচ্ছিল, তখন সে তার সাহস হারিয়ে ফেলে এবং পিছন দিকে পিছলে পড়ে একটা মদের বোতলে ধাক্কা খায় এবং একটা স্লিপিং চেম্বারের সামনে গিয়ে পড়ে। স্লিপিং চেম্বারের দিকে তাকালে সে দেখতে পায় স্লিপিং চেম্বারে একটি সুন্দরী মেয়ে ঘুমিয়ে রয়েছে। তারপর সে ওই স্লিপিং চেম্বারের কম্পিউটারের মাধ্যমে ওই মেয়েটির সম্পর্কে ইনফরমেশন জানে। তারপর একসময় সে এক কাপ কফি নিয়ে ওই স্লিপিং চেম্বারের পাশে এসে বসে। সে মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে কফি পান করে। তারপর সে ওই রোবটের কাছে যায় এবং রোবটকে বলে আমি ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছি। ওই মেয়েটির নাম ছিল অরোরা। জিম তাকে বলে আমি একাকিত্ব বোধ করছি এবং একা থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি মেয়েটাকে জাগাতে চাই। আমি জানি এটা ঠিক হবে না, তবে আমাকে এটা করতেই হবে। যদিও জিম চাইছিল ওই মেয়েটিকে জাগাতে, কিন্তু তার সাহসে কুলাচ্ছিল না। তাই এভাবে আরও কয়েক মাস কেটে যায়। এভাবে চিন্তা করতে করতে একদিন জিম সিদ্ধান্ত নেয় সে ওই মেয়েটির স্লিপিং চেম্বারে কোনো কিছু করে জাগিয়ে তুলবে এবং ঠিক সেই মোতাবেক সে একদিন ওই মেয়েটির স্লিপিং চেম্বারের পাশে আসে। সে ওই স্লিপিং চেম্বারের মধ্যে কোনো টেকনিক্যাল ত্রুটি করে ওই স্লিপিং চেম্বারের দরজা খুলে দেয়, যার ফলে ওই মেয়েটি স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে। অরোরা জেগে ওঠার আগেই জিম ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে ওই মেয়েটিকে জাগানো তার ঠিক হয়েছে কিনা। তারপর সে নিজেকে শান্ত করে এবং আবারও ওই কক্ষের মধ্যে আসে। এসে দেখতে পায় অরোরা জেগে রয়েছে এবং চারদিকে তাকাচ্ছে। মেয়েটিকে দেখে সে খুশি হয়ে যায়, যদিও মেয়েটির মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না। অরোরা তাকে বলে আপনি কি কোনো ক্রু মেম্বার নাকি প্যাসেঞ্জার? জিম তাকে বলে আমিও আপনার মতো একজন প্যাসেঞ্জার, আমার নাম জিম। অরোরা তাকে বলে আপনি কি বলতে পারবেন এই জিনিসটা কেন হলো?
মানে আমাদের তো এখন এভাবে থাকার কথা না। তখন জিম বলে, আমি জানি না আসলে কি হয়েছে, তবে আমার সাথেও এমনটা হয়েছে, যেটা এই মুহূর্তে আপনার সাথে হলো। আমার মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার এবং আমার দুজনের স্লিপিং চেম্বারে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আমরা দুজনেই জেগে উঠেছি, কিন্তু বাকি সবাই এখনও ঘুমে। এরপর অরোরা জানতে পারে যে নতুন গ্রহে তাদের যেতে আরও 89 বছর সময় লাগবে। অরোরা জিমের কাছে জানতে চায় কতদিন আগে সে ঘুম থেকে জেগেছে। তখন জিম তাকে জানায় 1 বছর 3 সপ্তাহ হয়ে গিয়েছে। জিমের কথা শুনে অরোরা ভয় পেয়ে যায়, কারণ স্পেসশিপে তার মাত্র 31 বছর 3 সপ্তাহ হয়েছে। তার মানে তার এখনও অনেক সময় বাকি রয়েছে এবং সে জানে না কিভাবে এতটা সময় বেঁচে থাকবে। তাই সে দৌড়ে ওই স্লিপিং চেম্বারের দিকে যেতে থাকে, যাতে সে আবার ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। জিম তার পিছে পিছে দৌড়ে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে জানায় এখন আর স্লিপিং চেম্বারে আমরা চাইলেও ঘুমাতে পারবো না, কারণ ওই স্লিপিং চেম্বার আমাদেরকে আবার নিদ্রায় নিতে পারবে না। এখন আমাদেরকে ঠিক ওইভাবেই থাকতে হবে যেরকমটা আমরা পৃথিবীতে থাকা অবস্থায় ছিলাম। অরোরা অনেক ক্লান্ত ছিল, তাই সে একটি কেবিনের মধ্যে ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন সে কম্পিউটারের কাছে জানতে চায় কিভাবে সে আবারও নিদ্রায় যেতে পারবে, কিন্তু কম্পিউটার থেকে কোনো জবাব আসে না, কারণ এটার কোনো জবাব কম্পিউটারের কাছে ছিল না। পরের দিন সকালে আমরা দেখতে পাই জিমও চলে এসেছে এবং তারা দুজনে একসাথে বসে নাস্তা করছে। তখন অরোরা তার কাছে স্লিপিং চেম্বারে আবারও নিদ্রায় যাওয়ার ইনস্ট্রাকশন খোঁজে, কিন্তু জিম তাকে জানায় এখানে আমি সমস্ত কিছু খুঁজে দেখেছি, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি, তাছাড়া আমি একজন ইঞ্জিনিয়ার। অরোরা তার কথা শুনে, কিন্তু সে তা মানতে নারাজ, কেননা সে খুবই সাহসী একটি মেয়ে এবং একজন লেখক। সে আশা ছেড়ে দেয় না এবং সে ওই শিপের মধ্যে লিখতে শুরু করে। মূলত সে জেগে ওঠার পর কী কী হয়েছে এবং হচ্ছে সেগুলো একটি পার্সোনাল ডায়েরির মধ্যে লিখতে থাকে। তারপর জিম বারটেন্ডারের সাথে দেখা করে এবং রোবটটিকে বলে, তুমি কখনোই অরোরাকে এ সম্পর্কে কিছু বলবে না যে আমি তাকে ঘুম থেকে জাগিয়েছি। তখন রোবটটি বলে, আমি রোবট হতে পারি, কিন্তু আমার মধ্যে ভদ্রতা রয়েছে, তাই আমি অরোরাকে এ সম্পর্কে কিছু বলবো না। তার কয়েকদিন পর আমরা দেখতে পাই জিম এবং অরোরা দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে। তারা একসাথে খাওয়া দাওয়া, খেলাধুলা, গল্পগুজব, লেখালেখি ইত্যাদি করছে। অরোরা তার নিয়তি মেনে নেয় এবং সে জিমকে বলে, আমার মতোই তুমি তোমার নিয়তিকে মেনে নাও এবং আমরা এভাবে আমাদের সময় কাটিয়ে দেব। জিম অরোরার কথা শুনে খুশি হয়, কারণ এটাই তো তার উদ্দেশ্য ছিল। একদিন জিম একটি রোবটের মাধ্যমে তাকে ডেটিংয়ের প্রপোজাল পাঠায়। অরোরা খুশি হয়ে যায় এবং তারা ডেটের জন্য সন্ধ্যাবেলা ওই বারে আসে। তারপর তারা দুজন ওখানে ডিনার করে এবং খুব সুন্দর সময় কাটায়। এরপর জিম তাকে নিয়ে সেই কক্ষে আসে, যে কক্ষে স্পেস স্যুট ছিল, এবং ওই স্পেস স্যুট পরে স্পেসশিপের বাইরে নিয়ে আসে। তারা দুজন ওখানে রোমান্টিক কিছু সময় কাটায় এবং আবারও স্পেসশিপে ফিরে আসে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। কয়েকদিন এভাবেই চলে যায়। তারপর জিম একদিন সিদ্ধান্ত নেয় তাকে বিয়ের প্রস্তাব দিবে। সে মোতাবেক সে একটি রিং আনে এবং অরোরাকে বারের মধ্যে নিয়ে যায়। তারা দুজনে বারের মধ্যে যায়, ড্রিঙ্কস করতে থাকে। তখন এক পর্যায়ে জিম ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে জিম ওই রিংটি দেখতে থাকে। তখন অপর দিকে আমরা দেখতে পাই ওই রোবটটি অরোরার সাথে কথা বলছে এবং ওই রোবটটি অরোরাকে জানায়, ঠিক 1 বছর আগে এই দিনে একটি স্মৃতির কথা আমার মনে পড়ে গেল, যখন জিম আপনার কথা বলছিল। তখন অরোরা রোবটের কাছে জানতে চায় জিম আমার সম্পর্কে 1 বছর আগে কি কথা বলেছিল। তখন রোবট অরোরাকে জানায়, 1 বছর আগে জিম যখন আমার কাছে আসতো তখন সে বারবার আপনাকে ঘুম থেকে জাগানোর কথা বলতো, কারণ সে স্লিপিং চেম্বারে আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যায়। সে একাকিত্ব বোধ করার কারণে আপনাকে জাগাতে চেয়েছিল এবং পরবর্তীতে আপনাকে জাগিয়েও তুলে। তখন অরোরা বুঝে যায় সে কোনো ত্রুটির কারণে নয়, বরং জিম তাকে জাগিয়ে তুলেছে। অরোরা তখন কান্নায় ভেঙে পড়ে। রোবট অরোরার কাছে এই কথাগুলো বলেছিল কারণ কিছুক্ষণ আগে জিম তাকে বলেছিল এখন আমার আর অরোরার মধ্যে কোনো সিক্রেট নেই। তাই রোবট এই কথাটি অরোরাকে বলে দিয়েছিল, কিন্তু এই কথাটি বলার পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জিম যখন বাথরুম থেকে ফিরে আসে তখন অরোরা তার দিকে তাকিয়ে বলে, তুমি কি ইচ্ছা করে আমাকে জাগিয়েছিলে? তখন জিম বলে, হ্যাঁ, আমি তোমাকে জাগিয়েছিলাম। জিম বুঝে যায় রোবটটি তাকে সবকিছু বলে ফেলেছে। তখন অরোরা চিৎকার করে বলতে থাকে, তুমি আমার থেকে দূরে থাকবে, তুমি কখনোই আমার কাছে আসবে না, তুমি আমাকে কেন জাগালে? এটা করা তোমার একদম উচিত হয়নি। অরোরা কান্না করতে থাকে এবং সে বলতে থাকে, আমাকে স্লিপিং চেম্বারের মধ্যে আবার নিদ্রায় যেতে হবে। অরোরা কিছুই বুঝতে পারছিল না যে সে কী করবে। সে খুবই হতাশ হয়ে যায়। অপরদিকে আমরা জিমকে দেখতে পাই, সেও পুরো হার্ট ব্রোকেন। এভাবে অনেক সময় চলে যায় এবং তারা একে অপরের সাথে কথা বলে না। কয়েকদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন অরোরা একটি গাছের পাশে যায়
ওই গাছটি ওখানে জিম লাগিয়েছিল। তখন আমরা দেখতে পাই ওখানে একজন লোক এসেছে এবং জুড়ে জুড়ে বলছে, আমার স্পেসশিপের মধ্যে এই গাছটিকে লাগিয়েছে। তখন জিম আর অরোরা তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে আসে। জিম ওই লোকটিকে বলে, আমি এই গাছটি লাগিয়েছিলাম, কারণ আমরা এখানে সময়ের আগেই জেগে উঠেছিলাম। ওই লোকটি তাদেরকে বলে, আমার স্লিপিং চেম্বারে সম্ভবত কোনো ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে আমিও অনেক আগেই জেগে উঠেছি। তখন ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছে সে সমস্ত স্লিপিং চেম্বার চেক করে দেখবে। তারপর সে তার আইডি কার্ড দিয়ে ওখানকার সকল রুমে প্রবেশ করে। তার আইডি কার্ডের সেই ক্ষমতা ছিল, সে যে কোনো কক্ষে প্রবেশ করতে পারে। তারপর সে তার আইডি কার্ডের মাধ্যমে সকল স্লিপিং চেম্বার চেক করে এবং জানতে পারে তার এবং জিমের স্লিপিং চেম্বারের মধ্যে কোনো ত্রুটি হওয়ার কারণে তারা জেগে উঠেছিল। কিন্তু অরোরা স্লিপিং চেম্বার এক্সটার্নালি অন্য কেউ নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছে। তখন ক্যাপ্টেন জিমকে বলে, তুমি কি তাকে জাগিয়েছিলে? তখন জিম স্বীকার করে, হ্যাঁ, আমি অরোরাকে জাগিয়েছিলাম, কারণ আমি একাকিত্ব বোধ করছিলাম। তখন ক্যাপ্টেন তাকে বলে, সেটা কি অরোরা জানে? জিম জানায়, হ্যাঁ, অরোরা সে সম্পর্কে জানে। তখন ক্যাপ্টেন বলে, দেখি আমি সবকিছু আবার আগের মতো ঠিক করতে পারি কিনা। সে অনেক ক্লান্ত ছিল, যেহেতু সে অনেক বছর পর স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছে, যার কারণে সে কেবিনে ঘুমাতে চলে যায়। ওই রাতে আমরা দেখতে পাই শিপের গ্র্যাভিটি 0 হয়ে গিয়েছে, যার কারণে শিপের ভিতরে সবকিছু শূন্যে উঠছিল। গ্র্যাভিটি 0 হওয়ার কারণে সবচেয়ে বেশি বিপদে ছিল অরোরা, কারণ তখন সে সুইমিং পুলে সাঁতার কাটছিল এবং গ্র্যাভিটি 0 হওয়ার কারণে সুইমিং পুলের পানি উপর দিকে উঠে যায়, যার কারণে সে নিঃশ্বাস নিতে পারছিল না। কিন্তু আমরা দেখতে পাই কিছুক্ষণ পর গ্র্যাভিটি আবার নর্মাল হয়ে যায় এবং সে এই যাত্রায় বেঁচে যায়। তারপর তারা 3 জন একত্রিত হয় এবং তারা জানতে পারে 2 বছর আগে কোনো একটি পাথরের সাথে স্পেসশিপ ধাক্কা খায়, যার কারণে এই সমস্ত ত্রুটি দেখা দিয়েছে এবং সামনে এই ত্রুটি আরও বাড়বে। ত্রুটি বাড়ার কারণে সময়ের আগে এখানকার সমস্ত প্যাসেঞ্জার জেগে উঠবে, যার কারণে আমরা ওই গ্রহে যাওয়ার অনেক আগেই সবাই মারা পড়ব। তখন ওই ক্যাপ্টেন ওখানে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ সে অনেক অসুস্থ ছিল। জিম এবং অরোরা তাকে মেডিকেল চেম্বারে নিয়ে যায় এবং চেম্বারে প্রবেশ করালে কম্পিউটার জানায় ক্যাপ্টেনের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে। মৃত্যুর আগে ক্যাপ্টেন অরোরার কাছে তার আইডি কার্ডটি দেয় এবং তাদেরকে বলে, এই কার্ডের মাধ্যমে তোমরা স্পেসশিপের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে। স্পেসশিপের কোথায় ত্রুটি রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে চেক করো এবং এগুলো সমাধান করার চেষ্টা করো। ক্যাপ্টেন আরও বলে, তোমরা একে অপরের খেয়াল রেখো। এটা বলার পর সে চিরনিদ্রায় শায়িত হয়। যাই হোক, এখন পর্যন্ত তারা ক্যাপ্টেনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছে, যেগুলোর মাধ্যমে তারা স্পেসশিপের সমস্যার সমাধান করতে পারবে। তারা দুজনে কাজে লেগে পড়ে। তারা দেখতে পায় স্পেসশিপের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং ক্রমাগত বাড়ছেই। তখন তারা স্পেসশিপে একটা ছিদ্রের সন্ধান পায়। ওই ছিদ্রের কারণেই স্পেসশিপের তাপমাত্রা বেড়েই চলেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় স্পেসশিপের বাইরে গিয়ে ওই ছিদ্রটি বন্ধ করবে এবং তারপরেই ভেতরের টেম্পারেচারটা মিনিমাইজ করা যাবে। যদি তারা এরকমটা না করে তাহলে স্পেসশিপের তাপমাত্রা কয়েক ঘন্টার মধ্যে চরম পর্যায়ে পৌঁছে যাবে এবং স্পেসশিপ ব্লাস্ট হয়ে যাবে। তারা এই সিদ্ধান্ত নেওয়ার সময় স্পেসশিপের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। স্পেসশিপের ভিতর অনেক কিছুই মেকানিক্যাল ইরর দেখানো শুরু করে। ওই রোবটটি তার বারে থাকা সমস্ত গ্লাস এবং মদের বোতল ভাঙতে শুরু করে। তখন জিম সেখানে গিয়ে ওই রোবটের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে তাকে শান্ত করে। জিম ততক্ষণে বুঝে গিয়েছিল যদি সে বাইরে যায় তাহলে সে মারা যাবে, কারণ স্পেসশিপের বাইরে যাওয়ার সময় ওখানকার তাপমাত্রার কারণে লোহা পর্যন্ত গলে যায়, আর এই স্পেস স্যুট তো কিছুই না। কিন্তু তারপরেও সে সিদ্ধান্ত নেয় সে বাইরে যাবে। তখন অরোরা তাকে বলে, তোমাকে যেভাবেই হোক বেঁচে ফিরতে হবে। জিম স্পেসশিপের বাইরে যায়। স্পেসশিপের বাইরে যাওয়ার সময় দেখা যায় স্পেসশিপ থেকে আগুন বেরোচ্ছে। ওই আগুন স্পেস স্যুটকে জ্বালিয়ে দিতে যথেষ্ট, তাই সে একটা শিল্ড নিয়ে যায় যেটা তাকে আগুন থেকে বাঁচায়। স্পেসশিপের বাইরে যাওয়ার পর তার অবস্থা আরও ভয়ানক হয়ে যায়। ওখানে প্রেশার এত বেশি ছিল যার কারণে স্পেসশিপের সাথে সংযুক্ত থাকা কানেক্টরটি ছিঁড়ে যায়। তার স্পেস স্যুটে একটি ছিদ্র হয়ে যায় এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। সে তখন স্পেসের মধ্যে ঘুরাঘুরি করছিল। সে অরোরাকে বার্তা পাঠায় যে সে আর ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ তার রক্ষা কবচের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে এবং স্পেসশিপের সাথে কানেক্টর বেল্টটি ছিঁড়ে গিয়েছে। এটা শোনার পর অরোরা তার স্পেস স্যুট পরে জিমকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। যখন ওই অরোরা জিমের কাছাকাছি যায় তখন তার বেল্ট তাকে ভেতরের দিকে টানতে শুরু করে এবং সে জিমের কাছ থেকে দূরে সরে যায়। অরোরা তখন জিমের সাথে সংযুক্ত ছেঁড়া বেল্টটি দেখে ফেলে এবং সেটা ধরে তাকে স্পেসশিপের ভেতরে টানতে থাকে এবং স্পেসশিপের ভেতরে নিয়ে যায়। স্পেসশিপের ভেতরে যাওয়ার পর সে মেইন গেট লাগিয়ে দেয়। তখন সে জিমের মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে দেখতে পায় জিম অজ্ঞান।
হয়তোবা মৃত। তখন অরোরা তাকে মেডিকেল ডিসপেন্সারি রুমে নিয়ে যায় এবং একটি চেম্বারের মধ্যে প্রবেশ করায়। সে কম্পিউটারকে তার চিকিৎসা শুরু করার জন্য বলে। কম্পিউটার প্রথম দর্শনে তাকে মৃত ঘোষণা করে, কিন্তু অরোরা কোনোভাবেই তার মৃত্যু মেনে নিতে পারছিল না। তাই কম্পিউটারকে নির্দেশ দেয় তার সকল ধরনের চিকিৎসা একসাথে শুরু করানোর জন্য। কম্পিউটার প্রথমে মানা করে দেয়, কিন্তু পরবর্তীতে অরোরা ক্যাপ্টেনের আইডি কার্ড ব্যবহার করে। তারপর তার চিকিৎসা শুরু হয়। কয়েক ঘন্টা চিকিৎসার পর জিম সুস্থ হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে পারে। জিমকে সুস্থ দেখতে পেয়ে অরোরা খুবই খুশি হয় এবং সে তাকে কিস করতে শুরু করে। সে তখন বুঝতে পারে জিম যখন এই শিপের মধ্যে একা ছিল তখন সে কীরকম অনুভব করছিল। এরপর সে তার রাগ দুঃখ ভুলে যায় এবং জিমের সাথে আবারও ভালো সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর তারা দুজনে ভালো সময় কাটায় এবং তারা আরেকটা নতুন প্রযুক্তি বের করে ফেলে, যার মাধ্যমে লোকেরা আবারও স্লিপিং চেম্বারে ফিরে যেতে পারবে। তখন জিম অরোরাকে বলে, তুমি চাইলে এখন স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়ে পড়তে পারো, কিন্তু অরোরা মানা করে দেয়, কারণ সে এখন জিমের সাথে তার জীবন কাটাতে চায়। এভাবে তারা তাদের ভালো সময় কাটাতে শুরু করে। একদিন জিম অরোরাকে এঙ্গেজমেন্ট রিংটি দেয়, যেটা সে অনেক আগেই দিতে চেয়েছিল। অরোরা সেটা গ্রহণ করে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। অরোরা তার লেখার কাজ চালিয়ে যায়। সে সেখানে তার প্রতিদিনকার ঘটনা লিখে রাখত। ধীরে ধীরে 88 বছর সময় চলে যায়। ঠিক সেই সময় চলে আসে যখন তারা তাদের নতুন গ্রহ হোমল্যান্ডে প্রবেশ করতে যাচ্ছে। ঠিক যখন সেই সময় আসে তখন ওখানকার সমস্ত ক্রু মেম্বার এবং প্যাসেঞ্জাররা জেগে ওঠে। তারা সেখানে অনেকগুলো গাছ দেখতে পায়, যেখানে রীতিমতো জঙ্গল হয়ে গিয়েছে। সেই সাথে তারা অরোরার লেখা বই পড়ে। অরোরার বইয়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লেখা ছিল। অরোরার লেখা ওই বইয়ে লেখা ছিল, আপনারা যখন নিদ্রায় ছিলেন তখন এখানে অনেক কিছুই ঘটে গিয়েছে। আমি এবং জিম এখানে অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ঠিক এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটির এক্সপ্লেনেশন? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন চান তা কমেন্ট করে জানাতে পারেন।